শোনা যাচ্ছে আশা করছি। ঠিকঠাক শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ক্যাগ কথার অর্থ হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, ক্যাগ পার্ট 5 এর মধ্যে আছে এবং আর্টিকেল 148 আছে। খুব ইম্পর্টেন্ট এই দুটো কথা, কত নম্বর পার্ট এবং কত নম্বর আর্টিকেল। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এই কথাটির অর্থ হলো ভারতবর্ষের সর্বোচ্চ হিসাব রক্ষক। ঠিক আছে, আমরা কি বলতে পারি বাংলায়? ভারতবর্ষের সর্বোচ্চ হিসাব রক্ষক। অর্থাৎ ভারতবর্ষের যত টাকা পয়সা, যত রকম টাইপের ফান্ডস আছে, সব কিছু ক্যাগের আন্ডারে দেখাশোনা হয় এবং সব ফান্ড ক্যালকুলেট করেন ক্যাগ। ঠিক আছে, ফান্ড অর্থাৎ ভারতবর্ষের যত টাকা পয়সা, কাদের টাকা এগুলো? আমাদের টাকা, সাধারণ মানুষের টাকা। ভারতবর্ষ দেশটা কার? সাধারণ মানুষের। ভারতবর্ষের সংবিধান শুরু হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া এই কথা দিয়ে। অর্থাৎ সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, তাদের এই দেশ, তাদের এই টাকা পয়সা। অন্য অর্থে আমাদের টাকা পয়সা বা আমাদের যে ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা আমরা সংসার চালিয়ে সাধারণ মানুষ জীবনযাপন করে, তাদের উদ্বৃত্ত টাকা, ট্যাক্সের টাকা কিছু কিছু করে সরকারি কোষাগারে বিভিন্ন ফান্ডের মধ্যে জমা রাখি আমরা দেশটাকে ঠিকঠাকভাবে চালানোর জন্য। সেই টাকা পয়সার যে হিসাব রাখেন তিনি হচ্ছেন ক্যাগ। ক্যাগ খুবই ইম্পর্টেন্ট। তোমাদেরকে বলেছিলাম যে কনস্টিটিউশনাল ওয়াচডগ যে চারজন বডিকে ধরা হয়, তাদের মধ্যে একজন হচ্ছে ক্যাগ, অন্য তিনজন হচ্ছেন পিএসসি বা ইউপিএসসি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আর আরেকজন হচ্ছে সুপ্রিম কোর্ট। কেন কনস্টিটিউশনাল ওয়াচডগ ক্যাগ? কারণ ক্যাগ যদি না থাকতো, ক্যাগ যদি ঠিকঠাক কাজ না করতো, তাহলে আমাদের ট্যাক্সের টাকায় আমরা সাধারণ মানুষ, জনগণ, আমাদের চাকর হিসেবে যাদেরকে পুষে রেখেছি, অর্থাৎ আমাদের চাকর হিসেবে যাদেরকে পুষে রেখেছি মানে দেশের নেতা মন্ত্রী যারা, যাদের কাজ যে আমাদের দেশটাকে চালানো, আমরা আমাদের সংসার, আমাদের জীবন এইসব নিয়ে ব্যস্ত আছি, তাই দেশের যে সাধারণ কাজগুলো সেগুলো করার জন্যই সাধারণ মানুষ তার ট্যাক্সের টাকা দিয়ে, মাইনে দিয়ে দেশের নেতা মন্ত্রী এদেরকে রেখেছে, বা আমলা পাবলিক সার্ভেন্টসদেরকে রেখেছে। তারা ঠিকঠাক কাজ করছে কিনা, তারা সাধারণ মানুষের টাকা নয় বয় ছয় করছে না কিনা, সেগুলো আমরা জানতে পারি এই ক্যাগের অডিট রিপোর্টের মাধ্যমে। কোথা থেকে জানতে পারি? ক্যাগের অডিট রিপোর্ট থেকে জানতে পারি। আচ্ছা, এবারে একটা কথা এখানে প্রথমেই আমি বলি যে অ্যাকাউন্টস আর অডিটের মধ্যে কি পার্থক্য? কেউ আছো যে বলবে অ্যাকাউন্ট আর অডিটের মধ্যে কি পার্থক্য? যুথিকা? স্যার জানি না। রোহিত? স্যার অডিট মানে তো হিসাব, আর অ্যাকাউন্ট মানে? অ্যাকাউন্টস মানে অ্যাকাউন্টস মানেটাই স্যার বুঝতে পারছি না। অডিট মানে হিসাব, এটা তো স্যার বুঝতে পারছি। অ্যাকাউন্ট মানে হচ্ছে, আচ্ছা ফাল্গুনি বলবে বলছে, ফাল্গুনি? হ্যাঁ স্যার, অ্যাকাউন্ট বলতে হচ্ছে যেইখানে আমরা টাকা পয়সা রাখি, যেমন একটা সেভিংস অ্যাকাউন্ট হতে পারে। আর অডিট বলতে সেই অ্যাকাউন্টটাকে পর্যবেক্ষণ করা হয় যে হিসাবপত্রটা ঠিক আছে কিনা, অ্যাকাউন্টের ওপরে হচ্ছে অডিট। একদম, অ্যাকাউন্টস মানে হচ্ছে একটা খাতা যেখানে আমরা রেগুলার ডে বাই ডে হিসেব করি। দেখা গেল আজকে তারিখ, আজকে কত তারিখ? 26 তারিখ। আজকের
26 তারিখ, লেখা যাচ্ছে না, যাই হোক, এই 26 তারিখে দেখা গেল আমি সকালে টিফিনে সিঙ্গারা খেয়েছি 20 টাকার। একটু ওয়েট করো, মাউসটা সমস্যা করছে। এই 26 তারিখে সকালে আমি সিঙ্গারা খেয়েছি 20 টাকার, ঠিক আছে। লাঞ্চ করেছি দুপুরে 70 টাকার, ডিনার করেছি 50 টাকার। অ্যাকাউন্টসে এগুলো লেখা হবে, কত টাকার ব্রেকফাস্ট করলাম, কত টাকার লাঞ্চ করলাম, কত টাকার ডিনার করলাম। আবার তারপরে আসছে 27 তারিখ, 27, ঠিক আছে। এই দিন দেখা গেল আমি ব্রেকফাস্ট করেছি 30 টাকার, লাঞ্চ করেছি 40 টাকার, আর ডিনারে একটা বিরিয়ানি নিয়েছিলাম 250 টাকার। এগুলো হচ্ছে অ্যাকাউন্টস। আর অডিট কি হবে? বছরের শেষে যখন অডিট হবে তখন অডিট একটা অ্যাকাউন্টসের উপরেই হয়, যেটা বলেছে সেটা বছরের শেষে হতে পারে, হাফ ইয়ারলি হতে পারে, বা কোয়ার্টারলি হতে পারে, বা মান্থলিও হতে পারে। এখন এই অডিটে দেখা যাবে লাঞ্চ করেছি বছরে ক টাকার, দেখা গেল বছরে লাঞ্চ করেছি আমি 10,000 টাকার, অডিট করে এটা জানা যাচ্ছে, ঠিক আছে। ডিনার করেছি কত, সব ডিনারগুলো যোগ করে দেখা গেল ডিনার করেছি 8,000 টাকার, ঠিক আছে, অডিটে এটা দেখা যাচ্ছে। তো অডিট মানে হচ্ছে একসাথে একটা হিসেব, প্রত্যেকটা পারপাসের উপর মোট কত কত খরচা হয়েছে। আর অ্যাকাউন্টস মানে হচ্ছে ডে বাই ডে হিসেব। বোঝা গেল অডিট আর অ্যাকাউন্টের এই বেসিক পার্থক্যটা? কি যুদিকা, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, অডিট আর অ্যাকাউন্টস এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে এটা। অ্যাকাউন্ট মানে খাতা, অ্যাকাউন্ট মানে আহ, একটা বই যেখানে আমরা প্রত্যেক দিন নিয়মিত হিসেব লিখি। আর অডিট মানে হচ্ছে যেখানে বছরের শেষে বা মাসের শেষে কত মোট কোন খাতে কত খরচা হলো সেটা আমরা দেখি। তাহলে অডিট আর অ্যাকাউন্টস এর মধ্যে হচ্ছে এটাই পার্থক্য। তাহলে এই ক্যাগ কি করে? ভারতবর্ষের যত সরকারি ফান্ড আছে সমস্ত ফান্ডের অ্যাকাউন্টস ঠিক রাখে এবং অডিট ঠিক রাখে, ঠিক আছে। ক্যাগ যদি না থাকতো তাহলে কি হতো? ক্যাগ যদি না থাকতো ভারতবর্ষে, তাহলে আমরা কিন্তু জানতে পারতাম না যে সরকার কোন জায়গায় ঘাপলা করছে, কোন জায়গায় ঘোটালা করছে, সরকার কোথায় টাকা পয়সা চুরি করেছে, সরকার কোথায় কম টাকা কাজ বেশি টাকা দিয়ে করিয়েছে, এগুলো আমরা জানতে পারতাম না। যেমন কিছুদিন আগে জানতে পারলাম কোনো একটা জায়গায় ক্যাগ 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে 20 কোটি টাকা করে খরচ হয়েছে বলে রিপোর্ট দিয়েছে প্রতি কিলোমিটারে। তার মানে আমরা দেখলাম যে সমস্যা আছে, যে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে 20 কোটি টাকা খরচ হয়েছে। বাপ রে বাপ, ফাল্গুনি কিছু বলবে কি? হ্যাঁ স্যার, একটা কোশ্চেন হুম, বলছি যে গভর্নমেন্ট অ্যাক্ট 1935 থেকে তো এই ক্যাটটা আমরা নিয়েছি, গভর্নমেন্ট অফ তখন ইন্ডিয়া থেকে তো হিসাব। 1935। বলো। হ্যাঁ, এবার তার আগে তাহলে এই হিসাবটা কারা মেনটেন করতো যখন ক্যাট তার ছিল আগে না? সরকার নিজেই মেনটেন করতো, ইংরেজ সরকার তারা নিজেরা নিজেদের মতো আলাদা করে মেনটেন করতো, ঠিক আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-এর প্রেক্ষাপট পড়তে গিয়ে তোমরা পড়েছো যে এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম আইন, যে আইনটা কিনা ব্রিটিশরা এনেছিল এবং সেটা ভারতীয় নেতা মন্ত্রীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এনেছিল। এবং আর যাই হোক, ব্রিটিশরা কিন্তু শিক্ষিত জাতি, শিক্ষিতের সম্মান করতে জানে। তোমরা জানো যে আহ, এই অ্যাক্ট তৈরি করার আগে তিনটে তিনটে গোলটেবিল বৈঠক হয়েছিল। সাইমন কমিশনের যে রিপোর্ট ছিল 1919 সালের আইন নিয়ে, সেই 1919 সালের আইনটাকে, 1919 সালের আইনের রিপোর্টটাকে কি সমস্যা আছে, কি আরো ভালো করা যেতে পারে, সেটাকে ভারতীয় নেতা মন্ত্রীদের সাথে বসে আলাপ আলোচনা করে নেওয়ার জন্য তিনটে গোল টেবিল বৈঠক বা রাউন্ড টেবিল কনফারেন্স 1930, 31, 32 এই 3টে বছর। এবং এই 3টে রাউন্ড টেবিল কনফারেন্সের উপস্থিত ছিলেন, তিনটেতেই উপস্থিত ছিলেন যারা, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। এবং ডক্টর বি আর আম্বেদকর তিনি ইকোনমিক্সের একটা পারদর্শী লোক,
ঠিক আছে, সেই ডক্টর বি আর আর আম্বেদকরের একজন ছিলেন তেগ বাহাদুর সাপ্রু আর অনেকেই ডক্টর ছিলেন, বি আর আম্বেদকর তাদের দুজনে। মধ্যে একজন, অনেকেই ছিলেন, যারা ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে বি আর আম্বেদকর। ঠিক আছে, এবং এই বি আর আম্বেদকর তার যে ইকোনমিকে যে মতামত, সেই মতামত হিসেবে সেই তার চেষ্টার ফল হচ্ছে এই ক্যাগ। 1935 সালে ভারতবর্ষে আইনে ক্যাগটাকে তিনি ইনপুট করিয়েছিলেন, এবং পরে যখন আমরা সংবিধানের জনক হিসেবে বি আর আম্বেদকরকে জানলাম, সংবিধান কমিটিতে এবং গণপরিষদে তার একটা ভীষণ ভূমিকা, সুতরাং তিনি ক্যাগকে রাখবেন এখানে, স্বাভাবিক ব্যাপার। সেইভাবেই ভারতবর্ষের সংবিধানে ক্যাগ চলে এলো। আশা করছি বুঝেছে বাকি প্রত্যেকেই। আচ্ছা, তো এখন ক্যাগের কাজটা কেমন, কি করে আমরা জানতে পারবো যে সরকার চুরি করছে কি করছে না, এটসেট্রা এটসেট্রা। আমাদের ক্যাগ, আমাদের যিনি ক্যাগ, ভারতবর্ষের ক্যাগ, আচ্ছা একটু লিখতে অসুবিধা, একটু ওয়েট করো। আচ্ছা, ভারতবর্ষের ক্যাগ আর ব্রিটেনের ক্যাগ, এই দুজনের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে আমরা জানতে পারবো কি করে যে দেশের সরকার ঘাপলা করছে? প্রাইম মিনিস্টার, ভারতবর্ষের প্রাইম মিনিস্টার দেখা গেল যে ইন্ডিয়ান ক্যাগকে বলল যে একটা অ্যাকাউন্ট থেকে ওনাকে 500 টাকা দিতে। ক্যাগের কিন্তু কিছু করার নেই, ক্যাগ এই 500 টাকা নিয়ে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকে দিতে বাধ্য। বিনিময়ে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ওনাকে জানাবেন এই 500 টাকা নিয়ে কি করেছেন। প্রাইম মিনিস্টার বললেন যে এই 500 টাকা নিয়ে 3জন সিঙ্গারা খেয়েছেন, 3জন সামোসা খেয়েছেন, 3টে সিঙ্গারা খেয়েছেন। ঠিক আছে, এবারে ক্যাগের কাজ কি? ক্যাগ কিছুই করবেন না। ক্যাগ যে রিপোর্ট পেশ করবে পার্লামেন্টে, সেই রিপোর্টে লেখা থাকবে যে 500 টাকা দিয়ে আমাদের প্রাইম মিনিস্টার 500 টাকা দিয়ে এই তারিখে 3টে সিঙ্গারা খেয়েছেন। এই রিপোর্টটা যখন প্রকাশ্যে আসবে, তখন ভারতবর্ষের যারা বিরোধী আছে পার্লামেন্টে, তারা চিৎকার চেঁচামেচি করবে, মিডিয়া জানাজানি হয়ে যাবে যে 500 টাকায় 3টে সিঙ্গারা খেয়েছে, বাপরে বাপ, বাকি টাকা গেল কোথায়? ঠিক আছে, বোঝা গেল বাকি টাকাটা গেল কোথায়। এটাই হচ্ছে ক্যাগের কাজ। ক্যাগ সবকিছু ঠিকঠাক হিসেব রাখবে, সবকিছু রিসিপ্ট রাখবে, এবং সেই হিসেব, সেই রিসিপ্ট ক্যাগ কি করবে? তার রিপোর্টের মাধ্যমে প্রকাশ করবে। এটাই কেবলমাত্র ইন্ডিয়ান ক্যাগের কাজ, এবং এটাতেই ইন্ডিয়ান ক্যাগ খুব ইম্পর্টেন্ট একটা পোস্ট, কারণ তিনি না থাকলে আমরা জানতে পারতাম না কোথাকার টাকা কে নিয়েছে, কত টাকা কোথায় যাচ্ছে, কিভাবে একেবারে নয় ছয় হচ্ছে। কিন্তু ব্রিটেনের ক্যাগের একটা এক্সট্রা পাওয়ার আছে। কি পাওয়ার আছে? দেখা গেল ব্রিটেনের প্রাইম মিনিস্টার ক্যাগকে বলল যে আমাকে $500 বা 500 ইউরো দাও। আমি ব্রিটেনের ক্যাগ জিজ্ঞেস করবে কি করবে এই 500 টাকা নিয়ে। ঠিক আছে, উনি বলবেন আমরা 3জন সিঙ্গারা খাবো। ব্রিটেনের ক্যাগের হঠাৎ মনে হলো যে সিঙ্গারা খাওয়ার জন্য এখন এই অ্যাকাউন্ট থেকে 500 টাকা দেওয়া উচিত হবে না। ব্রিটেনের ক্যাগ কিন্তু প্রাইম মিনিস্টারকে মুখের ওপর বলে দিতে পারে যে না, আমি আপনাকে সিঙ্গারা খেতে 500 টাকা দিতে পারবো না। এই ক্ষমতাটা ব্রিটেনের ক্যাগের আছে, ভারতবর্ষের ক্যাগের কিন্তু এই ক্ষমতাটা নেই। বোঝা গেল ব্রিটেনের ক্যাগ আর ইন্ডিয়ান ক্যাগের মধ্যে এই পার্থক্যটা বোঝা গেছে আশা করছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
আচ্ছা, তো তাহলে ক্যাগ ব্যাপারটা কি মোটামুটি তোমরা বুঝলে কিভাবে কাজ করে, কেন ক্যাগের দরকার, ক্যাগের প্রয়োজনীয়তাটা কি, এটা তোমরা বুঝলে এটা আশা করছি। আচ্ছা, ইম্পর্টেন্ট আর্টিকেলস অ্যাবাউট ক্যাগ, ক্যাগ সম্পর্কে কি কি ইম্পর্টেন্ট আর্টিকেল আছে সেগুলো একটু আমাদের মনে রাখতে হবে। আর্টিকেল 148-এ ক্যাগ আছে, বলা হয়েছে যে ক্যাগ নামে একটা পোস্ট থাকবে। আর্টিকেল 149-149-এ বলা হচ্ছে ডিউটিজ অ্যান্ড পাওয়ার্স অফ ক্যাগ, ক্যাগের কি কি ডিউটি থাকবে এবং ক্যাগের কি কি পাওয়ার থাকবে সেই সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল 149-এ। আর্টিকেল 150-তে বলা হয়েছে ফর্মস অফ অ্যাকাউন্টস অফ ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট, কেন্দ্র এবং রাজ্যের কোন কোন ধরনের কি কি ধরনের অ্যাকাউন্ট থাকে, কি কত টাইপের অ্যাকাউন্ট থাকে সেগুলো আর্টিকেল 150-তে বলা হয়। যে রাজ্য কথাটা কেন বলছে, কারণ মনে রাখবে ভারতবর্ষে কিন্তু একটাই ক্যাগ, ভারতবর্ষে একটাই ক্যাগ। যে ভারতবর্ষের ক্যাগ সিএজি, সে যেমন কেন্দ্রের বা ইউনিয়নের সমস্ত হিসেব রাখে, তেমন আমাদের ভারতবর্ষে বর্তমানে যে 28খানা রাজ্য আছে, সেই 28খানা রাজ্যের আলাদা আলাদা রাজ্যের ফান্ড আছে। সমস্ত রাজ্যের জন্যই কমন একটাই ক্যাগ, তার মানে এই 28টা সরকার প্লাস দিল্লিতে একটা সরকার আছে ইউটি, প্লাস পুদুচেরিতে একটা আলাদা ইউটি সরকার আছে, তার সাথে ইউনিয়ন গভর্নমেন্ট, এই টোটাল 31খানা রাজ্যে কিন্তু 31খানা সরকারের যত ফান্ড আছে, যত হিসেব নিকেশ সব একটা ক্যাগই রাখে। বোঝা গেল? এমনটা নয় যে কেন্দ্রের ক্যাগ আলাদা, রাজ্যের ক্যাগ আলাদা, পশ্চিমবঙ্গের ক্যাগ আলাদা, বিহারের ক্যাগ আলাদা, এরকম ব্যাপার নয়। ঠিক আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট ক্যাগের এই অফিসটা, যার জন্য আম্বেদকর আবার বলেছিলেন যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে যতগুলো পদের কথা বলা হয়েছে তার মধ্যে ক্যাগ হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পদ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আর্টিকেল 150-তে কি বলছে, ফর্মস অফ অ্যাকাউন্টস অফ ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট, কেন্দ্র এবং রাজ্যের যে ধরনের অ্যাকাউন্ট গুলো তিনি দেখবেন সেটার কথা বলা হয়েছে। আর আর্টিকেল 151-এ বলা হচ্ছে অডিট রিপোর্ট, তিনি যে অডিট রিপোর্ট তিনি পেশ করবেন, কিভাবে পেশ করবেন, কোন অডিট রিপোর্ট, কোন ফান্ডের অডিট রিপোর্ট কার কাছে পেশ করবেন সেই ব্যাপারে বলা হয়েছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, অফিস অফ দ্য হ্যাঁ স্যার। ক্যাগ, পরের বুলেটিনটা দেখো, অফিস অফ দ্য ক্যাগ ইজ অ্যান ইম্পর্টেন্ট অফিস। অফিস অফ দ্য ক্যাগ হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট অফিস, একটা ইন্ডিপেন্ডেন্ট অফিস। তোমরা জানো যে কনস্টিটিউশনাল ওয়াচডগ যে 4জন আছে, 4টেই ইন্ডিপেন্ডেন্ট অফিস, কারণ এরা কারোর আন্ডারে কাজ করবে না। ইন্ডিপেন্ডেন্ট না হলে তাহলে কিন্তু দেশের ক্ষতি হয়ে যাবে, তাই এগুলো সব ইন্ডিপেন্ডেন্ট অফিস। আচ্ছা, he means CAG is the head of Indian Audits and Account Department. ইন্ডিয়ান যে অডিট এবং অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের প্রধান হচ্ছেন আমাদের ক্যাগ। ঠিক আছে, তার উপরে অডিট অ্যাকাউন্টের কোনো ব্যক্তি নেই, এবং অবশ্যই এটা একটা সাংবিধানিক পদ, সাংবিধানিক পদ বলেই তার আর্টিকেল আছে, তার পার্ট আছে, এই দেখতে পাচ্ছি আর্টিকেল আছে, পার্ট আছে, এটা একটা সাংবিধানিক পদ। আচ্ছা, হি ইজ দ্য গার্জেন, খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হি ইজ দ্য গার্জেন অফ দ্য পাবলিক পার্টস, পাবলিক পার্টসের গার্জেন বলা হয়। পাবলিক পার্টস মানে সাধারণ মানুষের যে টাকা রাখার ব্যাগ বা থলে, তার গার্জেন বলা হয় ক্যাগকে। অর্থাৎ কেন পাবলিক পার্টস বলা হচ্ছে, ভারতবর্ষের এবং কেন্দ্রের এবং রাজ্যের যতগুলো ফান্ড আছে, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, পাবলিক অ্যাকাউন্টস ফান্ড অফ ইন্ডিয়া, কন্টিজেন্সি ফান্ড অফ স্টেট, কনসলিডেট ফান্ড অফ স্টেট, পাবলিক অ্যাকাউন্টস ফান্ড অফ স্টেট, এই সমস্ত ফান্ডে তোমার আমার মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, ঠিক আছে, সেই ট্যাক্সের টাকা তো গিয়ে সেখানে জমা হয়। সেই জন্য এই পাবলিক অ্যাকাউন্ট গুলোকে পাবলিক পার্টস বলা হয়। আর সেই পাবলিক পার্টসের গার্জেনকে, গার্জেন হচ্ছে ক্যাগ। অর্থাৎ ক্যাগ সবসময় এই সাধারণ মানুষের টাকা পয়সা যাতে ঠিক থাকে, যাতে উল্টো পাল্টা ভাবে খরচ না হয়, যাতে কেউ ঘোটালা বা ঘাপলা না করতে পারে, সেই জন্য ক্যাগ কাজ করে, সেই জন্যই তাকে গার্জেন অফ দ্য পাবলিক পার্টস বলা হয়। একটা কথা বলি, ইউপিএসসি মধ্যে একটা পোস্ট আছে যেটার নাম হচ্ছে আইএএস, নাম শুনেছ? আইএএস, হ্যাঁ স্যার।
এর পুরো কথা হচ্ছে ইন্ডিয়ান অডিটস অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস। এটা কিন্তু ইউপিএসসি থেকেই নেওয়া হয়, আমার দারুণ চাকরি, ঠিক আছে, হেডেক নেই, একজন কম হেডেক কিন্তু দুর্দান্ত অনারেবল একটা জব। যেমন আইএএস আইপিএস দের প্রচুর হেডেক নিয়ে কাজ করতে হয়, এদের ততটা হয় না, কারণ এদের জবটা বেশিরভাগ ব্যাক অফিস, পাবলিক ওরিয়েন্টেড নয়, তাই এদের কোনো চাপ নেই। অথচ একজন সিভিল সার্ভেন্ট, দারুণ অনার। ঠিক সেই রকম ওয়েস্ট বেঙ্গলে যে এই অডিটস আর অ্যাকাউন্ট সার্ভিসের যে পরীক্ষা হয়, ডাব্লিউবি অডিটস অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, এর যে পরীক্ষাটা হয়, এটার ক্ষেত্রে কিন্তু আমার একটা মজার ব্যাপার আছে। এটা যেমন ইউপিএসসির একটা পার্ট, এটা কিন্তু ডাব্লিউবিসিএস এর কোনো পার্ট নয়, এটা আলাদা করে একটা পরীক্ষা হয়, ডাব্লিউবিএএস, ওয়েস্ট বেঙ্গল অডিটস অ্যাকাউন্ট সার্ভিস, ঠিক আছে। এটাতে এই দুটোর ক্ষেত্রেই কিন্তু কমার্স গ্র্যাজুয়েট হতে হয়। তোমাদের এখানে আছো কেউ কমার্স গ্র্যাজুয়েট? আছো কেউ কমার্স গ্র্যাজুয়েট? যাই হোক, না তোমরা স্যার। আচ্ছা, কমার্স গ্র্যাজুয়েট যদি হতে, তাহলে এই ডাব্লিউএএস এর পরীক্ষাটা কিন্তু খুব হেল্পফুল, এবং এটা ডাব্লিউবিসিএস র্যাঙ্কের মতোই চাকরি, ডাব্লিউবিসিএস এর মতোই স্যালারি, ডাব্লিউবিসিএস এর মতোই সম্মান, সব কিছু। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ডাব্লিউএএস এ কি হয়, এই ডাব্লিউএএস এ কিন্তু আলাদা করে পরীক্ষা দিতে হয়, ডাব্লিউবিসিএস এর সাথে হয় না। একটা প্রিলিমিনারি হয়, তারপর সেখানে চান্স পেলে একটা মেইনস হয়, তারপরে সেখান থেকে ইন্টারভিউ হয়, তারপর চাকরি হয়, ঠিক আছে। আর কেন বললাম কথাটা, এই ডাব্লিউএএস এর প্রিলিমিনারিতে প্রত্যেক বছর যদি কোনো একটা কোশ্চেন এসে থাকে, মানে ওরা এটা দেবেই আর কি। প্রশ্নের যেমন শুরুতে যেমন ওই হিন্দুরা কোনো একটা ফর্দ বা কিছু পুজোর বাজার করার আগে উপরে ওং লেখে, বা মুসলিমরা বিসমিল্লাহ এরকম কিছু লেখে, সেই রকম ওদের এটা ধরন হয়ে গেছে যে কোশ্চেন এটা থাকবেই শুরুর দিকে, যে হু ইজ দ্য গার্জেন অফ পাবলিক পার্স, বোঝা গেল? তো সেটাই বললাম। যাই হোক, ওটা খুব ভালো পরীক্ষা, যদি জানাশোনা কেউ থাকে তাদেরকে ইন্সপায়ার করতে পারে, যারা কমার্স গ্র্যাজুয়েট, ঠিক আছে। খুব কম নাম্বারে, খুব কম মেধাতে, ডাব্লিউবিসিএস থেকে কম মেধাতে ওটা ক্র্যাক করা যায়, এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ, যেহেতু ওটা ডাব্লিউবিসিএস এর ভিতর থেকে হয় না, আলাদা করে পরীক্ষা হয়। আচ্ছা, পরের লাইনটা কি বলছে, হি কন্ট্রোলস, হি মিনস ক্যাগ, দ্য এন্টায়ার ফিনান্সিয়াল সিস্টেম of the country at both the levels of central and state। কি বলছে, হি কন্ট্রোলস, তিনি কন্ট্রোল করে আমাদের দেশের এন্টায়ার ফিনান্সিয়াল সিস্টেমটা, পুরো যে অর্থনৈতিক ব্যবস্থাটা ক্যাগ কন্ট্রোল করছে। মানে দেশের মধ্যে অর্থনৈতিক ভাবে যা খুশি ঘটুক না কেন, সব তো ক্যাগের হিসেব আছে, ঠিক আছে। এবং সেটা দুটো লেভেলেই, সেটা সেন্ট্রালেই এবং স্টেটেই, ঠিক আছে। কেন্দ্র সরকার যাই করুক না কেন, রাজ্য সরকার যাই করুক না কেন, সবকিছু ক্যাগের কাছে হিসেব আছে। ভাবো, এত আঁটো পলিসি বানিয়ে গেছে আমাদের কনস্টিটিউশনের মেকাররা, ঠিক আছে। এত আঁটো পলিসি বানিয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের দেশের নেতা মন্ত্রীরা চুরি করে নেয়, টাকা পয়সা খেয়ে নেয়, ঝেড়ে দেয়, ঠিক আছে। তার মানে তারা কতটা ট্যালেন্টেড তুমি ভাবো, ঠিক আছে। এবং তার জন্যই একটা প্রবাদ আছে, পিপল ডিজার্ভ গভর্নমেন্ট, যে দেশের মানুষ যেমন সে দেশের সরকার তেমন হয়। আমরা ঠিক নেই, আমাদের সাধারণ মানুষ ঠিক নেই, তাই নিয়ম নীতি যত কাঁটো করো না কেন, সরকার ঠিক চলবে না, আগে মানুষকে ঠিক হতে হবে। আবার এই ক্যাগ যে রিপোর্ট পেশ করে, ক্যাগ কেন্দ্রের রিপোর্টটা প্রেসিডেন্টের কাছে, রাজ্যের রিপোর্টটা রাজ্যপালের কাছে পেশ করে, এবং সেই রাজ্যপালের থেকে রাজ্যের যে দুটো আইনসভা তাদের কাছে চলে যায়, এবং কেন্দ্রের যে দুটো আইনসভা, লোকসভা রাজ্যসভা, সেখানে চলে যায়। এবং সেখানে একটা কমিটি আছে, তোমরা শুনেছো, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পিএসসি, শুনেছো কথাটা? পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পার্লামেন্টের বা আইনসভার কমিটি, কেউ শোনোনি আগে? এই পাবলিক অ্যাকাউন্ট কমিটি পশ্চিমবঙ্গে একটা সময় পাবলিক অ্যাকাউন্ট কমিটিটা নিয়ে খুব ঝড় উঠেছিল। কেননা এই পাবলিক অ্যাকাউন্ট কমিটির প্রধান করে দিয়েছিল মুকুল রায়কে দিদি, এবং বিজেপি বলেছিল মুকুল রায় তো এখন আমাদের মধ্যে নেই, মুকুল রায় তো এখন সরকারের আন্ডারে, মানে কে তৃণমূলে চলে গেছে, তাহলে মুকুল রায়কে কেন পাবলিক অ্যাকাউন্ট কমিটির মেম্বার করব, মানে চেয়ারম্যান করব। এই পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান এবং সমস্ত সদস্য যারা হবে, তারা কিন্তু বিরোধীদের মধ্যে থেকে হয়। নিয়ম কি, পাবলিক অ্যাকাউন্ট কমিটি যারা থাকবে, তারা সবাই কেউ সরকার পক্ষের নয় বা কেউ মন্ত্রী নয়, সব বিরোধী পক্ষের লোক হবে। এবং এই বিরোধী পক্ষের লোকের কাছে ক্যাগ কি করবে, তার রিপোর্ট পেশ করবে, বোঝা গেল? তাহলে সরকার
ফান্ড থেকে টাকা নিচ্ছে খরচ করছে, ফান্ড থেকে টাকা নিচ্ছে খরচ করছে, এবং সেই যে রিপোর্টটা আছে সেটা গিয়ে ক্যাগ পেশ করছে কার কাছে, ক্যাগের থ্রুতে কার কাছে চলে যাচ্ছে, কত টাকা কোথায় হিসেব করেছে সেই রিপোর্ট চলে যাচ্ছে বিরোধীর কাছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাছে। তারা আবার সেটাকে মিলিয়ে মিলিয়ে দেখছে ক্যাগের গাইড নিয়েই, ঠিক আছে, যে ক্যাগ তাদেরকে, যদি তারা ক্যাগকে জিজ্ঞেস করে একটু বুঝিয়ে বলুন এটা কি হয়েছে, তারা তো অত লেখাপড়া জানে না, একটু বুঝিয়ে বলুন কি হয়েছে, আচ্ছা এই টাকাটা কি হলো, ওই হলো তাই হলো, ক্যাগ আবার তাদেরকে ঠিকঠাক গাইড করে দেবে, হেল্প করে দেবে। ঠিক আছে, ভাবো কত সুন্দর করে আঁটো সাঁটো পলিসি নেওয়া হয়েছে, তারপরেও আমাদের দেশে চুরি হয়। ঠিক আছে, কারণ পিপল ডিজার্ভ গভর্নমেন্ট। আমরা এখানে যারা আছি আমাদের অস্বীকার করতে আমাদের মানে লজ্জা হলেও এটা খুব সত্যি কথা, আমরা সকলেই কম বেশি চোর। ঠিক আছে, আমরা সবাই কিছু কিছু ক্ষেত্রে নিজের স্বার্থের ব্যাপারটা বেশি ভাবি। আমরা, তোমরা যেখানেই চাকরি পাবে সেখানে গিয়েও নিজের স্বার্থের ব্যাপারটা অল্প হলেও ভাববে। ঠিক আছে, সেটা ক্ষুদ্র স্বার্থ হতে পারে, বৃহত্তর স্বার্থ হতে পারে। সেটা হতে পারে সুপ্রিয়া, টুম্পা এরা ভাবতে পারে যে চাকরি পেয়েছি সুতরাং সরকারের সঙ্গে একটু ভালো সম্পর্ক বজায় রেখে কি করে বাড়ির কাছে থাকবো, যাতে আমার ট্রান্সফারটা দূরে না হয়। ঠিক আছে, ক্ষুদ্র স্বার্থে হতে পারে, বৃহত্তর স্বার্থে হতে পারে। ঠিক আছে, বোঝা গেল? তো যাই হোক, তো আমরা সকলেই কেউ মানে আমি জাস্ট টুম্পা সুপ্রিয়াকে বললাম বলে বাকি সকলে ভালো, আমি খুব ভালো মানুষ, আমি আমার কর্মক্ষেত্রে কখনো খারাপ কাজ করব না, এ কথাও বলতে পারি না। তবে আমাদের প্রত্যেকের চেষ্টা থাকা উচিত যে আমরা ঠিকঠাক চলবো। বোঝা গেল? আসলে আমরা কেউ তো নিজের পজিশনে স্যাটিসফাইড নই কখনো, এটাই হচ্ছে আমাদের সমস্যা, যে আমাদের যাই আছে না কেন আমাদের মনে হয় আরো একটু হলে ভালো হয়, আর কিভাবে সৎ পথে হোক আর অসৎ পথে হোক কত তাড়াতাড়ি ওভারনাইট কত বড় লোক হওয়া যায়, সেটাই আমাদের মূল ধান্দা। আচ্ছা, ডিউটি অফ ক্যাগ, ডিউটি অফ ক্যাগ ইজ টু আপহোল্ড দ্য কনস্টিটিউশন অ্যান্ড ল অফ পার্লামেন্ট, কনস্টিটিউশন অ্যান্ড ল অফ পার্লামেন্ট। আপহোল্ড মানে সমর্থন করা, আপহোল্ড মানে তুলে ধরা, ইন দ্য ফিল্ড অফ ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে যে কনস্টিটিউশনাল ল, পার্লামেন্টারি যে কনস্টিটিউশনাল ল রয়েছে সেই ব্যাপারটাকে তুলে ধরে কে? ক্যাগ। এটাই হচ্ছে তার কাজ, এবং যার জন্যই ক্যাগকে আবার ওই পাবলিক অ্যাকাউন্টস কমিটির ফিলোসফার অ্যান্ড গাইড বলা হয়, সেটা পড়বো পরে আমরা। ঠিক আছে, আচ্ছা এছাড়া কি বলছে? ডক্টর বি আর আম্বেদকর সেড, ডক্টর বি আর আম্বেদকর বলেছেন যে ক্যাগ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফিসার আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ভারতবর্ষের সংবিধানের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যে অফিসার, যে পদ, যে অফিসার, সেটা হচ্ছে কে না ক্যাগ। কে বলছে? বি আর আম্বেদকর বলছে। তাহলে ভাবো এই পদের গুরুত্ব কতটা। সংবিধানের যিনি জনক, ভারতীয় সংবিধানের জনক যাকে বলা হয়, তিনি বলছেন যে ভারতীয় সংবিধানের সব থেকে গুরুত্বপূর্ণ যে অফিসার তিনি হচ্ছেন ক্যাগ। বোঝা গেল? এই কোটেশনটা আসে এবং বলে এটা কে বলেছেন, এটা বলেছেন বি আর আম্বেদকর। বোঝা গেল? আচ্ছা, আর একটা উৎসকে বলে দিলাম যে ওনাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির ফিলোসফার অ্যান্ড গাইড বলা হয়। আচ্ছা, ওথ, শপথ বাক্য, ক্যাগকে শপথ বাক্য কে পাঠ করায়? ক্যাগকে শপথ বাক্য পাঠ করায় বিফোর প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের কাছে তিনি শপথ বাক্য পাঠ করেন। অ্যাপয়েন্ট করেন প্রেসিডেন্ট, অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। ভারতবর্ষের প্রথম ক্যাগ একটু কেউ বলতে পারবে কে? হু ইজ দ্য ফার্স্ট ক্যাগ অফ ইন্ডিয়া? স্যার ভি নারাসিংহ। নরসিংহম, ভি নরহরি রাও। ঠিক আছে, নরসিংহম শুধু অজয় দেবগান। নারাসি ভি নরহরি রাও, বাসুদেব নরহরি রাও। ঠিক আছে, জয়ের গুগল কাজ করেনি ঠিকঠাক। বোঝা গেল? ভারতবর্ষের প্রথম ক্যাগ হচ্ছে, একটু লিখে রাখো, ভি নরহরি রাও, বাসুদেব, ভি ফর বাসুদেব, বাসুদেব নরহরি রাও। আর ভারতবর্ষের বর্তমান ক্যাগ, প্রেজেন্ট ক্যাগ, স্যার গিরিশ মুর্মু না কিছু একটা আছে কি? গিরিশচন্দ্র মুর্মু, জিসি মুর্মু, গিরিশচন্দ্র মুর্মু, প্রেজেন্ট ক্যাগ অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে অ্যাপয়েন্ট করছে কে? প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছে। বোঝা গেল? আচ্ছা, টার্ম,
মানে কত বছরের কার্যকাল, টার্ম বা কার্যকাল। 6 ইয়ার্স অর আপ টু দ্য এজ অফ 65 ইয়ার্স, 6 বছর অথবা তার নিজের বয়সের 65 বছর বয়স পর্যন্ত। ব্যাপারটা সম্পর্কে ইতিমধ্যেই তোমরা অবগত, আশা করছি ইউপিএসসি এটসেট্রা এটসেট্রা পড়েছো, তোমরা সেখানে বুঝে গেছো 6 বছর বা তার নিজের বয়সের 65 বছর বয়স পড়তে কি বোঝাচ্ছে। কি বোঝো তো ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এর ছাড়াও বলছে হি ক্যান রিজাইন অ্যাট এনি টাইম, যে কোনো সময় ক্যাগ মনে করলে, এমনটা না যে 65 বছর না হলে সে তার পদ ছেড়ে যেতে পারবে না, বা 6 বছর না হলে সে তার পদ ছেড়ে যেতে পারবে না। হি ক্যান রিজাইন এনি টাইম বাই অ্যাড্রেসিং এ রেজিগনেশন লেটার টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে ক্যাগ যে কোনো সময়ই পদত্যাগ করতে পারে। পরের বুলেটিনে বলছে হি ক্যান অলসো বি রিমুভড, তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া যেতে পারে বাই দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট তাকে তার পদ থেকে সরিয়ে দিতে পারে। কিভাবে সরিয়ে দিতে পারে? প্রেসিডেন্ট চাইলেই অ্যাটর্নি জেনারেলের মতো দুম করে, যেমন অ্যাটর্নি জেনারেল তোমরা পড়েছো, প্রেসিডেন্ট যখন মনে করবে তাকে দুম করে সরিয়ে দেবে, ঠিক আছে, কাউকে জবাবদিহি করবে না। বোঝা গেল? ঠিক সেইভাবে কিন্তু এটা হবে না। কি বলছে? হি ক্যান অলসো বি রিমুভড বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য বেসিস অফ এ রেজলিউশন পাসড বাই দ্য বোথ হাউসেস অফ পার্লামেন্ট। পার্লামেন্টের উভয় কক্ষ থেকে একটা রেজলিউশন পাস করতে হবে, সেটার ভিত্তিতে উইথ স্পেশাল মেজরিটি, স্পেশাল মেজরিটির দ্বারা পার্লামেন্টের উভয় কক্ষ থেকে একটা রেজলিউশন পাস করতে হবে। সেই রেজলিউশন পাস হয়ে গেলে তার ভিত্তিতে প্রেসিডেন্ট তাকে তাড়িয়ে দিতে পারে। ইদার, এবং রেজলিউশনটা আনতে হবে কিসের উপরে? ইদার অন দ্য গ্রাউন্ড অফ প্রুভড মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটি, তার প্রুভড মিসবিহেভিয়ার, প্রমাণিত মিসবিহেভিয়ার, অর্থাৎ সে ঠিকঠাক কাজ করছে না, এবং ইনক্যাপাসিটি বা তার কাজ করার মতো ক্ষমতা নেই, এটার উপর নির্ভর করে পার্লামেন্টে একটা রেজলিউশন আনতে হবে। সেই রেজলিউশনটা পার্লামেন্টের উভয় কক্ষ থেকে স্পেশাল মেজরিটির দ্বারা পাস করাতে হবে, এবং এই স্পেশাল মেজরিটির দ্বারা পাস করানোর পরেই প্রেসিডেন্ট তাকে তার পদ থেকে সরিয়ে দিতে পারে। এই যে রিমুভাল প্রসেস, ক্যাগের রিমুভাল প্রসেস অ্যাজ সেম ম্যানার অ্যাজ দ্য রিমুভাল প্রসেস অফ এ জাজ অফ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের জাজেসদের যা রিমুভাল প্রসেস, তার মতোই এর রিমুভাল প্রসেস, সেম একেবারে। সুপ্রিম কোর্টের জাজদেরকে যেভাবে রিমুভ করা হয়, এখানে ক্যাগকে ঠিক সেইভাবেই রিমুভ করা হবে। বোঝা গেল? আচ্ছা, সুপ্রিম কোর্টের জাজদেরকে যেভাবে রিমুভ করা হয় তার ছোট্ট সারাংশ এখানে বলা হয়েছে আগের এই বুলেটিনটাতে, এই প্যারাটাতে তার ছোট্ট সারাংশ বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের জাজদেরকে আমরা কিভাবে রিমুভ করে থাকি। বোঝা গেল? ডিটেলস আমরা কোথায় পড়বো? যখন সুপ্রিম কোর্ট পড়বো তখন আমরা ডিটেলসে পড়বো যে সুপ্রিম কোর্টের জাজদেরকে কিভাবে রিমুভ করা হয়। ঠিক আছে? আপাতত মূল বক্তব্যটা বুঝতে পেরেছি, আশা করছি, যে কিভাবে তাকে রিমুভ করতে পারে প্রেসিডেন্ট। কি বোঝা গেছে তো? জ্যোতিকা, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আচ্ছা, সুতপা যুক্ত হয়েছে আমাদের সাথে। আচ্ছা সুতপা, বেশ কিছুটা হয়ে গেছে, ভিডিওটা দিলে আশা করছি তুমি বুঝে যাবে বাকিটা। ঠিক আছে? আর এই নোটটা একটু নোট ডাউন করে নেবে, সুতপার ফেয়ার খাতা থেকে এই নোটটা পরে আবার আমি নেব। ঠিক আছে স্যার। আচ্ছা, এবারে আমরা দেখব ইন্ডিপেন্ডেন্স অফ ক্যাগ। ওই যে বললাম, প্রথমেই বলেছিলাম ক্যাগ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি, ক্যাগ হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, প্রথমেই বলেছিলাম। ঠিক আছে? এই অফিস অফ দ্য ক্যাগ ইজ এ ইন্ডিপেন্ডেন্ট অফিস। তাহলে এই ইন্ডিপেন্ডেন্টনেসটা বজায় রাখার জন্য, ক্যাগের অফিসের বা পদের স্বাতন্ত্রতা বজায় রাখার জন্য আমাদের সংবিধান কি কি মেজারমেন্ট নিয়েছে যাতে ক্যাগ কিনা ঠিকঠাক ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, সেটাই এখন এই পয়েন্টে আমরা দেখব। পয়েন্টটার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ ক্যাগ। কি কি নিয়েছে? নাম্বার 1 বলছে সিকিউরিটি অফ টেনিওর। কেন সিকিউরিটি অফ টেনিওর? কারণ ক্যাগকে কেউ চাইলে, ওই যে বললাম অ্যাটর্নি জেনারেলের মতো প্রেসিডেন্ট মনে করলো আর তাড়িয়ে দেবে, এমন ব্যাপারটা নয়। কেউ চাইলেই দুমদুম করে ক্যাগকে তার পদ থেকে সরাতে পারবে না। সে তার নিজের বয়সের 65 বছর বয়স পর্যন্ত অথবা 6 বছর টানা সে কিন্তু কাজ করবে। বোঝা গেল? এখন
তাহলে সিকিউরিটি অফ টেনিওর কেন বলছে স্যার? তার তো একটা রিমুভাল প্রসেস আছে। রিমুভাল প্রসেস সেম অ্যাজ দ্য রিমুভাল প্রসেস অফ জাজেস অফ সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্টের জাজেসদের যে রিমুভাল প্রসেস সেটা হচ্ছে নাথিং টু মানে নেক্সট টু ইম্পসিবল আর কি। যার জন্য স্বাধীন ভারতে কখনোই সুপ্রিম কোর্টের কোনো জাজের রিমুভাল প্রসেসের অর্ধেক 50% কমপ্লিট করা যায়নি। বোঝা গেল? এতই কঠিন রিমুভাল প্রসেস। তাহলে তার সিকিউরিটি অফ টেনিওর, সুপ্রিম কোর্ট যখন পড়াবো সেটা ডিটেলসে তখন তোমরা পড়বে। তাহলে তার সিকিউরিটি অফ টেনিওর আছে, সুতরাং তার কারোর থেকে ভয় পাওয়ার কিছু নেই, সে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। এমনটা নয় যে ভয় পেয়ে ভাই টাকা পয়সার হিসেব মিলিয়ে দেবো। দুর্গাপুজোর যে লিফলেট হয় সেখানে তোমরা দেখেছো যে প্রত্যেক বছরই ভাই চাঁদাপত্রের হিসেব, এপারে খরচ আর এদিকে আয় আর ব্যয়ের হিসেব ঠিক মিলে যাচ্ছে। কিছু না মিললেও শেষে বিবিধ বলে এত টাকা লিখে এটা মিলিয়ে দেওয়া হয়। এরকম ভাবে ক্যাগ নিশ্চয়ই কাজ করবে না। আচ্ছা, সেকেন্ডলি কি বলছে? নট এলিজেবল ফর ফার্দার অফিস, পুনরায় তার পদে থাকার জন্য এলিজেবল নয়, ইদার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর এনি স্টেট গভর্নমেন্ট। কোনো কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের আন্ডারে, কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের আন্ডারে পুনরায় সে আবার পদ পেতে পারে, এমন ব্যাপারটা কিন্তু তার এই পদের জন্য গ্রহণযোগ্য হবে না। মানে দেখা গেল একজন 52 বছর, এটা ইউপিএসসি বা পিএসসির ক্ষেত্রেও বলেছিলাম এই পয়েন্টগুলো। দেখা গেল একজন 52 বছর বয়সে ক্যাগ হয়েছে, মানে 6 বছর সে 58 বছর বয়স পর্যন্ত ক্যাগ থাকবে। এই 6 বছর সে কেন্দ্র সরকারের হয়ে বা রাজ্য সরকারের হয়ে ভালো কাজ করলো, সব হিসেব টিসেব মিলিয়ে দিল, তাহলে সে আবার একবার থাকতে পারবে। সুতরাং পুনরায় থাকার তার অন্য কোনো পজিশন নেই। গিরিশচন্দ্র মুর্মু স্যার যখন তার ক্যাগের পদ মানে টেনিওর শেষ হয়ে যাবে তখন তিনি রিটায়ার করবেন, আর অন্য কোনো পদ তিনি পাবেন না। ঠিক আছে? সুতরাং সরকারকে অয়েলিং করে চলার তার কোনো ইচ্ছেও থাকবে না, তিনি ইন্ডিপেন্ডেন্ট কাজ করবেন। নাম্বার 3, হিজ স্যালারি ইজ ইকুইভ্যালেন্ট টু এ জাজ অফ সুপ্রিম কোর্ট। একটা সুপ্রিম কোর্টের জাজের সমান তার স্যালারি। সুপ্রিম কোর্টের জাজের মাইনে হচ্ছে 2,50,000 পার মান্থ। ঠিক আছে? এখন এই পয়েন্টটা নিয়ে বিতর্ক থাকতেই পারে। স্যার অর্থাৎ এখানে বলতে চাইছি তার স্যালারি এতটাই বেশি যে সে তার খেতে পাচ্ছে না, তার বউ বাচ্চার অভাবে আছে এমন ব্যাপারটা নয়, সংসার চলছে না এমন ব্যাপারটা নয় যে তাকে চুরি করতেই হবে। কিন্তু টাকা পয়সার ব্যাপার তো, আর মানুষ যার 2,50,000 টাকা তো খুব কম টাকা, এটা কিছু কিছু মানুষের তো 1 ঘন্টার ইনকাম। ঠিক আছে? তো সে এখন যদি ভাবে, মানে এমন ভাবে আমি বলছি কিছু কিছু মানুষের 1 ঘন্টার ইনকাম যেন সেই সব মানুষের সাথে দুবেলা আমি ঘুরি, নিশ্চয়ই এমনটা নয় আর কি। তো তবে বেশ কিছু মানুষের 1 ঘন্টার ইনকাম। তো যাই হোক, একটা জোক পড়েছিলাম যে মুকেশ আম্বানির পকেট থেকে 2,000 টাকার নোট পড়ে গেলে তিনি নিচু হয়ে আর টাকাটা কুড়িয়ে নেন না, কারণ তিনি খুব বড় লোক, 2,000 টাকাকে অসম্মান করছেন তাই নয়, বলছে যে ওনার সেকেন্ডে ইনকাম নাকি 4,000 টাকা। তাহলে 2,000 টাকা যদি নিচু হয়ে কোড়াতে যায় তাহলে তো 4,000 টাকা লস হয়ে যাবে। এরকম একটা জোক পড়েছিলাম আর কি। তো যাই হোক, তো মানুষের টাকা পয়সার চাহিদা শেষ নেই, এটা বিতর্কিত ব্যাপার। সে 2,50,000 টাকা স্যালারিতে খুশি আমরা হয়ে যাব মানে শুরুতেই। এখন দেখা গেল জ্যোতিকা, সুতপা, টুম্পা, জয়, ফাল্গুনি কেউ একজন একটা চাকরি পেলো যার শুরুতে মাইনে 2,50,000, খুব খুশি, ঢাক ঢোল পেটানো হবে বাড়িতে, বাবা দারুণ চাকরি পেয়েছি, ঠিক আছে আমরাও নাচবো যে ভালো চাকরি পেয়েছে ভাই, তাহলে একটা ট্রিট ফিট দেবে বোধহয় স্যার হিসাবে। ঠিক আছে? তো যাই হোক, কিন্তু এই কিছুদিন কাজ করার পরে দেখবে মনে হবে এই টাকা ভাই, এ টাকায় সংসার চলে, কিছুই করতে পারছি না। ঠিক আছে? একটা অডি নিতে পারছি না, একটা বড় মার্সিডিজ নেব সেটাও ঠিকঠাক ভাবে পাচ্ছি না, কি হবে এ টাকা? একটা ভালো গাড়ির দামই তো 5 কোটি টাকা। যার যত ইনকাম তার তত খরচ, তার তত বড় বড় শখ। তখন দেখবে টাকা কম পড়ে গেছে, হ্যাঁ এই 2.5 লাখ টাকা মাইনের জন্য এত কষ্ট করতাম। ঠিক আছে? তো যাই হোক, এটা একটা বিতর্কিত বিষয়। তবে সংবিধান বলতে চাইছে যেহেতু তার স্যালারি খুব হাই, তাই তাকে সে কখনো চুরি করতে বাধ্য থাকবে না। নেক্সট নাম্বার 4, neither his salary nor his rights can be altered to his disadvantages after appointment. অ্যাপয়েন্টমেন্টের পরে তার স্যালারি বা তার রাইট মানে যা যা অধিকার, যে একটা চাকরির সাথে যে যে সুযোগ সুবিধাগুলো পায় সেগুলোকে আর তার ডিসঅ্যাডভান্টেজে চেঞ্জ করা যাবে না, অর্থাৎ সেগুলোকে কমিয়ে দিতে পারবে না। এখন দেখা গেল প্রধানমন্ত্রী বললো আচ্ছা আমার বিরুদ্ধে রিপোর্ট দেওয়া হচ্ছে যে আমি অত্যাধিক টাকা খরচ করে ফেলেছি, 1 কিলোমিটার রাস্তায় 20 কোটি টাকা খরচ করে ফেলেছি, বড্ড বেশি হচ্ছে, আচ্ছা এই বলে আমার ভোট নষ্ট করা হচ্ছে, দাঁড়াও তোমার স্যালারি কাল থেকে 2,50,000 হবে না, কাল থেকে তোমার স্যালারি 25,000 বলে কমিয়ে দিল। ঠিক আছে? তাহলে তো ভয়ে মানুষ আর কোনো ক্যাগ আর ভয়ে কারোর বিরুদ্ধে রিপোর্ট পেশ করবে না। বোঝা গেল? ক্লিয়ার? তো সেই জন্য
কি করা হচ্ছে, সেই জন্য এদের এই সিকিউরিটি দেওয়া হচ্ছে যে একবার অ্যাপয়েন্টেড হয়ে গেলে তার কোনো রাইটস বা কোনো সুযোগ সুবিধা তার থেকে কমানো যাবে না, স্যালারি সবকিছুই। আচ্ছা, তারপরে কি বলছে নাম্বার 5, CAG's salary and other service conditions are determined by the parliament. CAG's স্যালারি এবং অন্যান্য সার্ভিস কন্ডিশন এটা কিন্তু আবার সরকার ঠিক করে না। সরকার আর পার্লামেন্ট দুটো আলাদা জিনিস। সরকার মানে যেখানে সরকার পক্ষ মন্ত্রিসভা কেবলমাত্র থাকবে সেটা হচ্ছে সরকার, আর পার্লামেন্টে কিন্তু শুধু সরকার থাকে না, সরকার বিরোধী সবাই মিলেমিশে একসাথে থাকে, তাই তো? তাহলে সেই পার্লামেন্ট থেকে ভোটাভুটির মাধ্যমে ক্যাগের স্যালারি এবং ক্যাগের সার্ভিস কন্ডিশন কি কি হবে সেটা পার্লামেন্ট থেকে ঠিক করা হয়, সরকার নিজে ঠিক করতে পারে না। এবং একবার এটা ঠিক হয়ে গেল এবং সেই স্যালারি সেই সার্ভিস কন্ডিশন অনুযায়ী কোনো ক্যাগ রিক্রুটেড হয়ে গেল, অ্যাপয়েন্টেড হয়ে গেল, অর্থাৎ সেই ক্যাগ যতদিন আছে এটাকে আর কমানো যাবে না। তার মানে একেবারে সিকিউরিটি আছে, ইন্ডিপেন্ডেন্ট কাজ করার মতো সমস্ত রসদ তার কাছে রয়েছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, স্টার দিয়ে লেখা আছে, তোমরাও যখন লিখবে এটাকে স্টার দিয়েই লিখবে। নো মিনিস্টার ক্যান রিপ্রেজেন্ট ক্যাগ ইন দ্য পার্লামেন্ট। পার্লামেন্টে কোনো মিনিস্টার ক্যাগকে রিপ্রেজেন্ট করতে পারে না। নো মিনিস্টার ক্যান রিপ্রেজেন্ট ক্যাগ ইন দ্য পার্লামেন্ট। ওই একটু আগে বললাম বেশ আঁটো সাঁটো করে আমাদের ব্যাপারটা বানানো। ক্যাগ যে রিপোর্ট পেশ করবে সেটা পার্লামেন্টে যখন যাবে তখন সেটা বিরোধীদের দিয়ে দ্বারা তৈরি একটা কমিটি আছে, পাবলিক অ্যাকাউন্ট কমিটি। সেই পাবলিক অ্যাকাউন্ট কমিটির মধ্যে কিন্তু এই ক্যাগের রিপোর্টটা নিয়ে আলোচিত হবে এবং সেই রিপোর্টটা যদি পাবলিক অ্যাকাউন্ট কমিটি কেউ পড়ে বুঝতে না পারে, কোথাও সমস্যা হয়, ক্যাগ তাদেরকে হেল্প করবে বোঝার জন্য। বোঝা গেল? এত সুন্দর করে আঁটোসাঁটো করে আমাদের ব্যাপারটা সাজানো। এবং সেখানে ক্যাগের রিপোর্টকে প্রেজেন্ট করতে বা রিপ্রেজেন্ট করার জন্য কোনো মিনিস্টার বা কোনো সরকার পক্ষের কোনো লোক কিন্তু সেখানে হাজির থাকতে পারবে না। ঠিক আছে? ভাবো কত সুন্দর করে আম্বেদকর এই ব্যাপারটা তৈরি করেছে, তারপরেও আমরা চুরি করে অবস্থা খারাপ করে দিচ্ছি। আমাদের একটা আলাদাই ট্যালেন্ট আছে ভাই। ঠিক আছে? আবার আমাদের রাজ্যের এমপি বলছেন যে কুইন্টাল কুইন্টাল জল ঢুকছে নাকি। ঠিক আছে? বলছে যে ডিভিসি জল ছেড়েছে, কুইন্টাল কুইন্টাল জল নাকি রাজ্যের মধ্যে ঢুকছে, যার জন্য বন্যা হয়েছে। জল নাকি কুইন্টালে মাপা হচ্ছে। বোঝা গেল? কোন দিন কে আমাকে দেখে বলবে যে 100 লিটার ওজন হয়েছে আপনার। আচ্ছা, তো যাই হোক, নেক্সট ডিউটিজ অ্যান্ড পাওয়ার্স। ক্যাগের ডিউটি এবং ক্যাগের পাওয়ার, ক্ষমতা। খুব ভালো করে লক্ষ্য করবে, আর্টিকেল 149, আর্টিকেল 149, আগেও বলেছি এখানে যে আর্টিকেল 149-এ ক্যাগের ডিউটি অ্যান্ড পাওয়ার্স এর কথা বলাই, ডিউটি অ্যান্ড পাওয়ার্স অফ ক্যাগ, আর্টিকেল 149। ঠিক আছে? Article 149 prescribed the duties and powers of CAG. Article 149 এ ক্যাগের ডিউটি এবং পাওয়ারের কথা বলা আছে, সাংবিধানিকভাবে এখানে বলা আছে। তাছাড়াও পার্লামেন্ট এনঅ্যাক্ট ক্যাগস অ্যাক্ট। পার্লামেন্ট কি এনঅ্যাক্ট করেছিল? পার্লামেন্ট একটা নতুন আইন এনেছিল, সেই আইনটার নাম হচ্ছে ক্যাগস অ্যাক্ট, ক্যাগের আইন। বোঝা গেল? কত সালে এনেছিল? ইন 1971। এই দুটো জায়গাতে দিস অ্যাক্ট ওয়াজ অ্যামেন্ডেড ইন 1976। এই ক্যাগ অ্যাক্টটা আবার 1976-এ অ্যামেন্ড করা হলো। কোনটাকে অ্যামেন্ড করা হলো? ক্যাগ অ্যাক্টটাকে অ্যামেন্ড করা হলো টু সেপারেট অ্যাকাউন্টস ফ্রম অডিট ইন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টে অ্যাকাউন্টস থেকে অডিট থেকে অ্যাকাউন্টটাকে আলাদা করার জন্য 1976 সালে এটা করা হলো। তাহলে দুটো জায়গা থেকে আমরা ক্যাগের ডিউটি অ্যান্ড পাওয়ার পাচ্ছি। যদি বলে সংবিধানের কত নম্বর আর্টিকেল থেকে পাচ্ছি, তাহলে আমাদের একটাই অ্যান্সার, আর্টিকেল 149। যদি বলে আরো কোন জায়গা থেকে পাচ্ছি, আর্টিকেল 149 এবং ক্যাগস অ্যাক্ট 1971, এই দুটো জায়গা থেকে পাচ্ছি। ক্যাগস অ্যাক্ট 1971 কেন তৈরি করা হলো? একটু আগেই বললাম যে আমাদের প্রাইম মিনিস্টার তার কোনো টাকা পয়সার জন্য ক টাকা কি লাগবে সেগুলোর জন্য কিন্তু ক্যাগের কাছে হাত পাততে হয়। বোঝা গেল? ক্যাগ তাকে সেই টাকাটা দেবে। প্রাইম মিনিস্টার বলল যে মন্ত্রিসভার বৈঠক, চা কফি খাওয়া হবে, মন্ত্রীদেরকে নিয়ে ভাই 5,000 টাকা আমাকে দাও। ক্যাগ এই 5,000 টাকা নিয়ে প্রধানমন্ত্রীকে দেবে আর লিখে রাখবে, এখানে কি লিখে রাখবে? যে মন্ত্রিসভার বৈঠকে চা কফি খাওয়ার জন্য 5,000 টাকা দেওয়া হয়েছে। এবারে আমাদের ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার হবেন, মহিষী নারী, বুঝতে পারছো, দেশটা তার নিজের, তো এখন তিনি কারুর কাছে হাত পাতবেন না, তার লজ্জা লাগে। দিন দিন শুধু হাত পেতে ক্যাগের কাছ থেকে টাকা নেব। এবং ক্যাগ যেহেতু
ইন্ডিপেন্ডেন্ট, তার আন্ডারের কোনো লোক নয়, তাই ক্যাগও একটু ঘ্যান দেওয়া, ঠিক আছে এই নাও টাকাটা নিয়ে যাও, হয়তো এরকম ভাবে বলতো, ঠিক আছে। তাদেরকে তো নিচু হয়ে স্যার হ্যাঁ ম্যাডাম এরকম করতো না হয়তো। তাই ইন্দিরা গান্ধী কি করলো, 1971 সালে ক্যাগস অ্যাক্ট নিয়ে এলো, সেখানেও পোষালো না। এই একটা আবার 1976 সালে অ্যামেন্ড করে বললো অ্যাকাউন্টস আর অডিট এই দুটো আলাদা করে দেবো, কার জন্য, ফর সেন্ট্রাল গভর্নমেন্ট। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে এতদিন কি বলেছি যে অ্যাকাউন্টস আর অডিট দুটোই দেখতো ক্যাগ। এখানে তোমাদেরকে বলেছি অ্যাকাউন্টস আর অডিটের মধ্যে কি পার্থক্য। অ্যাকাউন্ট মানে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে ডে বাই ডে লেজার বা ডে বাই ডে হিসেব, আর অডিট মানে সেই ব্যাপারটা সারা মাসের হিসেব, সারা বছরের হিসেব। অ্যাকাউন্টস মানে কি বলেছি যে দেখা গেল যে আমি কোনো একদিন 20 টাকার ব্রেকফাস্ট করছি, 70 টাকার লাঞ্চ করছি, 50 টাকার ডিনার করছি, তারপর দিন 30 টাকার ব্রেকফাস্ট করছি, 40 টাকার লাঞ্চ করছি, আবার 250 টাকা দিয়ে বিরিয়ানি ডিনারে খাচ্ছি। এগুলো হচ্ছে অ্যাকাউন্ট, ডে বাই ডে তারিখ দিয়ে দিয়ে করা হচ্ছে। আর অডিট মানে সারা বছরের শেষে মোট কত টাকার লাঞ্চ করছি, কত টাকার ডিনার করছি, এটা হচ্ছে অডিট। কিন্তু প্রত্যেক দিনের হিসেবের জন্য, প্রত্যেক দিনের টাকার জন্য ক্যাগের কাছে হাত পাতা, এটা ইন্দিরা গান্ধীর পোশাক ছিল না। তাই 1976 সালে তিনি কি করলেন, 1976 সালে তিনি বললেন যে অ্যাকাউন্টসটা অডিট থেকে আমি আলাদা করব। অডিটটা ক্যাগ দেখুক, ক্যাগ তো দিনের শেষে মিলিয়ে দেখতে পারবে যে বা বছরের শেষে যে আমি চুরি করছি কি করিনি, সেটা ক্যাগ দেখুক, কিন্তু অ্যাকাউন্টটার জন্য আমি আলাদা একটা লোক নেবো, যে অ্যাকাউন্টস জেনারেল অফ ইন্ডিয়া বা কন্ট্রোলার অ্যান্ড অ্যাকাউন্ট জেনারেল। ঠিক আছে, যাই হোক এটাকে অ্যাকাউন্ট জেনারেল অফ ইন্ডিয়া নামে বেশি পরিচিত। তো এটা আলাদা একটা লোক নেব, সেটা কার জন্য, সেন্ট্রালের জন্য। এটা যখন বিলটা আনলো তখন রাজ্যগুলো বললো ভাই সেই তো দিনের শেষে ক্যাগ অডিট করবে, কেবলমাত্র টাকাটা বের করে আমার হাতে দেবে, তার জন্য একটা আলাদা লোক মাইনে দিয়ে রাখবো, এই টাকা আমাদের নেই। ঠিক আছে, তাই রাজ্যগুলো এখানে অ্যাগ্রি করলো না, সেই জন্য কেবলমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য এই অ্যাকাউন্টসটা অডিট থেকে আলাদা করা হলো 1976 সালে। ঠিক আছে, এই যে প্যারাটা এতক্ষণ বললাম, এবার একটু বলো তো দেখি তোমরা বুঝতে পারলে কিনা। সুতপা বলো, বোঝা গেছে এই আর্টিকেল 149? আচ্ছা, হ্যাঁ স্যার। ওকে। তাহলে কি হচ্ছে, বলছে ফ্রম 1976, তাহলে 1976 সাল থেকে কি হচ্ছে, এ নিউ পোস্ট ইজ ক্রিয়েটেড, একটা নতুন পদ ক্রিয়েট করা হচ্ছে। কি পদ, অ্যাকাউন্ট জেনারেল অফ ইন্ডিয়া। এটা একটা নন কনস্টিটিউশনাল পোস্ট, ঠিক আছে, যেটা সংবিধানে কোথাও লেখা নেই এই পদের কথা, কিন্তু নিজের মতো করে এটা করা হচ্ছে, বোঝা গেল। এবারে বলা হচ্ছে হি অডিটস, ক্যাগ কি কি অডিট করে থাকে, ক্যাগ কি কি অডিট করে থাকে। নাম্বার 1, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে কনসলিডেটেড ফান্ড সেটা অডিট করে থাকে ক্যাগ। নাম্বার 2, কনসলিডেটেড ফান্ড অফ ইচ স্টেট, প্রত্যেকটা রাজ্যের, আগেও বলেছি ক্যাগ কেন্দ্রের যে ক্যাগ, প্রতিটা রাজ্যের সেই একই ক্যাগ। ঠিক আছে, কেন্দ্রের ক্যাগ আলাদা, 28টা রাজ্যের 28টা ক্যাগ আলাদা এমনটা নয়, প্রতিটা রাজ্যের ক্যাগ এবং কেন্দ্র একটাই মানুষ, সে সবকিছু হিসেব রাখে। তাহলে কনসলিডেটেড ফান্ড অফ ইচ স্টেট। আচ্ছা, কনসলিডেটেড ফান্ড অফ ইচ ইউটি হ্যাভিং লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যে সমস্ত ইউটি বা যে সমস্ত ইউনিয়ন টেরিটরির কেন্দ্রশাসিত অঞ্চলে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে বা বিধানসভা আছে, তাদের কনসলিডেটেড ফান্ডের হিসেব রাখে হচ্ছে ক্যাগ। যেমন কি কি আছে, একটা হচ্ছে দিল্লি আছে, তোমরা জানো দিল্লি আলাদা করে সরকার আছে, দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু তার আলাদা মুখ্যমন্ত্রী আছে, দিল্লির এটার হিসেব রাখে। আর পুদুচেরির যে কনসলিডেটেড ফান্ড আছে সেটারও হিসেব রাখে ক্যাগ, বোঝা গেল। আচ্ছা, 4 নম্বরে কি বলছে, কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে কন্টিজেন্সি ফান্ড অর্থাৎ আপৎকালীন যে ফান্ড, সেই ফান্ডেরও হিসেব রাখে ক্যাগ। আচ্ছা, এখন হিসেব রাখলে কি হবে, ঘোটালা তো হবে। কন্টিজেন্সি ফান্ড অফ স্টেটের যে কন্টিজেন্সি ফান্ড সেটার হিসেব রাখে ক্যাগ। দেখা গেল যে বন্যা হয়েছে, বন্যার জন্য ওই জায়গায় স্টেট কন্টিজেন্সি ফান্ড থেকে, কথাই বলছি যে 10 লাখ টাকা, হাইপোথেটিক্যালি বলছি 10 লাখ টাকা একটা অনুদান দেওয়া হয়েছে, 10 লাখ টাকার তিরপল কেনা হয়েছে, সেই তিরপলের রিসিপ্ট ক্যাগকে দেওয়া হয়েছে, বোঝা গেল। ঘাপলা বিভিন্ন রকম ভাবে হতে পারে। দেখা গেল যে সেচ মন্ত্রী আছে, সে ক্যাগের থেকে 10 লাখ টাকা নিয়েছে, কিন্তু একটা তিরপলের দাম হওয়া উচিত ছিল 200 টাকা, কিন্তু সেচ মন্ত্রী বলছে যে আমি দামি দামি তিরপল দিচ্ছি, সুতরাং একটা তিরপলের দাম 300 টাকা। যে তিরপল কোম্পানি তিরপল দিচ্ছে তার সাথে একটু সমঝোতা করে নিয়েছি, বোঝা গেল, নিয়ে সেখানে আমি পার তিরপলে 100 টাকা করে ঝেড়ে দিলাম।
শুধু সেটা নয়, এবার সেটা যখন ক্যাক তো সেটা দেখলো যে ভাই হ্যাঁ 300 টাকা করে ত্রিপল, এই তো আমার রিসিভও আছে, কোম্পানির স্ট্যাম্প আছে, যে কোম্পানি থেকে কিনেছে তার বিলও আছে, সব আছে, তাহলে হিসেব মিলেছে, ক্যাক সেটা হিসেবে রাখলো। ক্যাক আর কি করবে, এর বেশি কি করতে পারে? কিন্তু সেই ত্রিপল বন্যার ত্রাণে বাড়ি বাড়ি না পৌঁছে দেখা গেল সেই ত্রিপল গিয়ে, হাইপোথেটিক্যালি বলছি, রোহিতের বাড়ি গিয়ে একটা গোডাউনে জমা হচ্ছে 70-80টা ত্রিপল, সেগুলো রোহিত প্রাইভেট আবার বেচছে আলাদা করে। ক্যাক তো আর সে ফিল্ডে নেমে ভাই সেগুলো সার্চ করবে না যে কোথায় যাচ্ছে, ঠিক কি না? বোঝা গেল? তো তাহলে সমস্যা হবে। তো যাই হোক, কন্টিজেন্সি ফান্ড অফ ইচ স্টেট, প্রত্যেকটা স্টেটের কন্টিজেন্সি ফান্ডের হিসেব রাখে ক্যাক। পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া অ্যান্ড স্টেট, পাবলিক অ্যাকাউন্ট ভারতবর্ষের পাবলিক অ্যাকাউন্ট এবং স্টেট প্রত্যেকটা রাজ্যের যে পাবলিক অ্যাকাউন্ট সেগুলোরও হিসেব রাখে। পাবলিক অ্যাকাউন্ট মানে যে অ্যাকাউন্ট, পাবলিক অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে ভারতবর্ষের যে ভারতবর্ষের এমপিদের এবং রাজ্যের এমএলএদের মাইনে হয়, মন্ত্রীদের মাইনে হয়, ঠিক আছে, পাবলিক অ্যাকাউন্ট ফান্ড থেকে। বোঝা গেল? আচ্ছা, এখানে একটা জিনিস দেখলাম যে কন্টিজেন্সি ফান্ড অফ ইচ স্টেট আছে, কিন্তু কন্টিজেন্সি ফান্ড অফ ইউটি নেই। কেন নেই? কি কি মনে হয় তোমাদের, কেন নেই? স্যার ওগুলো কি স্টেট, মানে যেমন আন্দামান নিকোবর আছে ওগুলো হ্যাঁ, একদম একদম। ইউটি মানে তো ইউনিয়ন টেরিটরি, তাই ইউনিয়ন টেরিটরি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে তার যে কন্টিজেন্সি ফান্ড সেটা কেন্দ্রের মধ্যে অবস্থিত। বোঝা গেল? এই কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়ার মধ্যে ইউটির কন্টিজেন্সি ফান্ড আছে। বোঝা গেল? আচ্ছা, পাবলিক অ্যাকাউন্ট ফান্ড আলাদা করে ইউটির থাকে না, সেগুলো সব ওই কেন্দ্রের মধ্যে আছে। কেবলমাত্র যে ইউটিগুলোর লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে তাদের কেবলমাত্র একটা করে ফান্ড আছে, সেটা হচ্ছে কনসোলিডেট ফান্ড। ঠিক আছে? এই কনসোলিডেট ফান্ড তাদের কার আছে? দিল্লি আর পুদুচেরি আছে, কিন্তু তাদের কন্টিজেন্সি ফান্ড নেই, তাদের পাবলিক অ্যাকাউন্ট ফান্ডও নেই। ক্লিয়ার? কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট, এনি ডিপার্টমেন্ট অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যে কোনো ডিপার্টমেন্ট যে কোনো কিছুতে ক্যাগ অডিট করবে, যদি সেটা সরকারি ডিপার্টমেন্ট হয় তাহলেই কিন্তু ক্যাগ সেখানে অডিট করবে। আর কি বলছে 8-এ, নাম্বার 8, দ্য অ্যাকাউন্টস অফ এনি আদার অথরিটি হোয়েন রিকোয়েস্টেড বাই দ্য প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর। দেখে আদার অথরিটি মানে লোকাল বডিজ, ঠিক আছে? লোকাল বডিজ, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, ডেভেলপমেন্ট বোর্ড, ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, এইরকম যদি কিছু থাকে, সেই লোকাল বডিগুলোর যদি অডিট না করা হয়, প্রেসিডেন্ট এবং গভর্নর যদি রিকোয়েস্ট করে, তাহলে কিন্তু সেই প্রেসিডেন্ট বা গভর্নরের কথা অনুযায়ী ক্যাগ সরাসরি গিয়ে সেই পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা লোকাল বডি বা যেসব ইমপ্রুভমেন্ট ট্রাস্ট আছে সেখানে গিয়ে অডিট করতে পারে। যেমন যতগুলো ইউটি আছে, যেমন আন্দামান নিকোবর আইল্যান্ডের যে পঞ্চায়েতগুলো আছে, সেই পঞ্চায়েতের কিন্তু অডিট করে ভারতবর্ষের ক্যাগ। কারণ পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী ইউটির পঞ্চায়েতগুলোর যে মাথা, ইউটিগুলোর যে পঞ্চায়েত থাকবে তার যিনি প্রধান থাকবেন, মানে পঞ্চায়েতের প্রধান না, মানে পঞ্চায়েতগুলোর দায়িত্বে যিনি থাকবেন তিনি হচ্ছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রিকোয়েস্ট করে ক্যাগকে যে ভাই তুমি আন্দামানের যে পঞ্চায়েতগুলো আছে তার অডিটটা করে দাও, তাই আন্দামানের পঞ্চায়েতের অডিট কিন্তু ক্যাগ করে। আবার বর্তমানে যিনি ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়, তিনি কিন্তু একটা সময় আমাদের আমাদের পশ্চিমবঙ্গের গভর্নর ছিলেন, রাজ্যপাল ছিলেন। সেই সময় তার সাথে সরকারের একটা বিরোধ রেগেছিল। তিনি বলেছিলেন যে 2013 সাল থেকে গোর্খা জনমুক্তি মোর্চা উত্তরবঙ্গে, এই মোর্চার কোনো হিসেব নেই, কোনো অডিট করা হয়নি। তিনি বলেছিলেন ইমিডিয়েট সরকার অডিট করবে, করে রিপোর্ট আমাকে জমা দেবে, নতুবা আমি কিন্তু ক্যাগকে দিয়ে অডিট করিয়ে নেব। কারণ তিনি জানতেন তার এই ক্ষমতা আছে, ক্যাগকে দিয়ে তিনি লোকাল বডির অডিট করাতে পারেন। বুঝে গেল? আচ্ছা, নেক্সট, নাম্বার 9, হি অ্যাডভাইসেস দ্য প্রেসিডেন্ট উইথ রিগার্ডস টু অ্যাকাউন্ট রিগার্ডিং যে কোনো অ্যাডভাইস তিনি প্রেসিডেন্ট বা গভর্নরকে করতে পারেন, যে স্যার এই অ্যাকাউন্টে প্রচুর টাকা আছে বা এই অ্যাকাউন্টে টাকা কম আছে, এই টাকা এখন খরচ করা যাবে না, এটসেট্রা এটসেট্রা, এরকম যে কোনো অ্যাডভাইস তিনি দিতে পারেন। ক্লিয়ার? তাহলে কাজগুলো বোঝা গেছে, কি কি কাজ করেন, কোন কোন অ্যাকাউন্ট অডিট করে আর কি কি কাজ করে, বোঝা গেছে? কি জয়, বোঝা গেছে?
হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে ক্যাগ তার অ্যাকাউন্ট রিপোর্ট, তার অডিট রিপোর্ট কোথায় সাবমিট করবে? হ্যাঁ মৌসুমি বলো। সেটা মাথা খাইটা ফাটিয়ে দিতে হবে মাথা ভালো করে। মৌসুমি কি কিছু বলতে চাইছে, না এমনিতেই আনমিউট হয়ে গেছে? আচ্ছা, কি বলছে? হি অর্থাৎ ক্যাগ সাবমিট হিজ অডিট রিপোর্ট অফ সেন্ট্রালের যে অডিট রিপোর্ট টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল অডিট রিপোর্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে সাবমিট করে। অ্যান্ড ফর স্টেটের অডিট রিপোর্ট টু দ্য গভর্নর অফ দ্য স্টেটের অডিট রিপোর্ট রাজ্যের রাজ্যপালের কাছে সাবমিট করে থাকেন। হি ইজ কল্ড গার্জিয়ান, ফিলোসফার অ্যান্ড গাইড অফ পাবলিক অ্যাকাউন্টস কমিটি। বলেছিলাম না যে তাকে পাবলিক অ্যাকাউন্ট কমিটির গার্জিয়ান, ফিলোসফার অ্যান্ড গাইড বলা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষাতে আসে। ক্যাগের থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর ওয়ান অফ দিস হচ্ছে এটা। খাদিজা বেগম, আচ্ছা রোহিত কি জয়েন করলে অন্য কোনো নাম্বার থেকে? হ্যাঁ স্যার, আমি আচ্ছা আচ্ছা, আচ্ছা তো কি বলছে যে পাবলিক অ্যাকাউন্ট কমিটির গার্জেন, ফিলোসফার অ্যান্ড গাইড। এতক্ষণ বলেছি পাবলিক অ্যাকাউন্ট কমিটি কি জিনিস, কারণ ক্যাগের এই রিপোর্টটা প্রেসিডেন্টের থেকে চলে যায় রাজ্যের কেন্দ্রের দুটো কক্ষে, পার্লামেন্টের দুটো কক্ষে, রাজ্যসভা এবং লোকসভা, আর রাজ্যের যে গভর্নর তার থেকে চলে যায় রাজ্যের বিধানসভা এবং বিধান পরিষদে। বোঝা গেল? এবং সেই বিধানসভা, বিধান পরিষদে বা লোকসভা বা রাজ্যসভায় যে পাবলিক অ্যাকাউন্ট কমিটি আছে, অর্থাৎ বিরোধীদের দিয়ে তৈরি করা যে কমিটি, ঠিক আছে, তাদের কাছে এটা চলে যায় এবং তাদেরকে হেল্প করে ক্যাগ। তাই ক্যাগকে বলা হয় গার্জিয়ান, ফিলোসফার অ্যান্ড গাইড অফ পাবলিক অ্যাকাউন্টস কমিটি। ইন 1968, 1968 সালে, খুব ভালো করে পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট। ইন 1968 অডিট বোর্ড কি তৈরি করা হয়েছিল? অডিট বোর্ড বলে একটা বোর্ড তৈরি করা হয়েছিল 1968 সালে। অডিট বোর্ড ওয়াজ এস্টাবলিশড আন্ডার ক্যাগস অফিস, মানে ক্যাগের আন্ডারে অডিট বোর্ড বলে একটা বোর্ড ক্যাগের আন্ডারে তৈরি করা হয় অ্যাজ এ পার্ট অফ হিজ অফিস, তার অফিসের একটা অংশ হিসাবে। দিস বোর্ড, এই যে বোর্ড, ওয়াজ এস্টাবলিশ অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন। অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন বলে একটা কমিশন সেই সময় গঠন করা হয়েছিল, সেই কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী এই বোর্ডটা তখন তৈরি করা হয়েছিল। বোঝা গেল? অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন অফ ইন্ডিয়া। এই যে অডিট বোর্ড, তাহলে বোর্ডের নাম কি ছিল? বোর্ডের নাম ছিল অডিট বোর্ড। কত সালে? 1968 সালে তৈরি করা হয়। ক্যাগের অফিসের একটা অংশ হিসাবে এটাকে যুক্ত করা হয়। এবং কার রেকমেন্ডেশন অনুযায়ী যুক্ত করা হয়? অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন অফ ইন্ডিয়া এর রেকমেন্ডেশন অনুযায়ী এটা তৈরি করা হয়। প্রত্যেকটা লাইন থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে এবং আসে, খুব মন দিয়ে দেখবে। দিস বোর্ড, মানে এই অডিট বোর্ড, কনসিস্ট অফ ওয়ান চেয়ারম্যান, এটা ওয়ান, এক, ঠিক আছে। দিস বোর্ড কনসিস্ট অফ ওয়ান চেয়ারম্যান অ্যান্ড টু আদার মেম্বার্স। তাহলে এই বোর্ডে একজন চেয়ারম্যান আর দুজন অন্যান্য সদস্য থাকে। দে অল আর অ্যাপয়েন্টেড বাই ক্যাগ। তার মানে এই চেয়ারম্যানটাকে কে অ্যাপয়েন্ট করে? ক্যাগ অ্যাপয়েন্ট করে। এই দুজন মেম্বারকে কে অ্যাপয়েন্ট করে? ক্যাগ অ্যাপয়েন্ট করে। অর্থাৎ এই তিনজনকেই ক্যাগ অ্যাপয়েন্ট করবে। অর্থাৎ অডিট বোর্ড ক্যাগের আন্ডারে একটা অফিস এবং অডিট বোর্ডের চেয়ারম্যান সহ বাকি দুজন যে মেম্বার আছে, টোটাল তিনজনকে ক্যাগ অ্যাপয়েন্ট করে। বোঝা গেল? ক্লিয়ার? কিন্তু এখানে এখন তোমরা বুঝতে পারছো, কিন্তু পরীক্ষাতে যখন প্রশ্ন আসে না তখন তো তোমরা ভালো করে পড়ে যাও না, মোটামুটি আবছা আবছা মনে থাকে। পরীক্ষাতে প্রশ্ন আসে যে অডিট বোর্ডের মেম্বারদেরকে, অডিট বোর্ডের চেয়ারম্যান কে? অডিট বোর্ডের চেয়ারম্যান কে? হু ইজ দ্য চেয়ারম্যান অফ অডিট বোর্ড বলে বিভিন্ন অপশন থাকে। তার মধ্যে একটা অপশন থাকে ক্যাগ, ক্যাগ ইজ দ্য চেয়ারম্যান অফ অডিট বোর্ড। আর একটা অপশন থাকে যে চেয়ারম্যান অফ অডিট বোর্ড ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য ক্যাগ। অ্যান্সার হওয়া উচিত চেয়ারম্যান অফ অডিট বোর্ড ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য ক্যাগ। কিন্তু তোমরা এখন পড়ে তোমরা বুঝতে পারছো, পরে যখন 6 মাস পরে পরীক্ষা হবে আবছা আবছা মনে থাকবে, তখন তোমরা একদম দুম করে ক্যাগ করে আসবে যে চেয়ারম্যান অফ অডিট বোর্ড ইজ ক্যাগ।
ঠিক আছে, তখন তোমাদের মনে হবে অডিট বোর্ডের চেয়ারম্যান হচ্ছে ক্যাগ নিজেই। ক্লিয়ার? এটা যেন মনে না হয়, এটা যেন মাথায় থাকে। আদার ইনফরমেশন অ্যাবাউট ক্যাগ, প্রেজেন্ট ক্যাগ গিরিশ চন্দ্র মুর্মু, এবং তিনি 14th 14তম ক্যাগ আমাদের, মনে রাখবে এই নাম্বারটা, 14th ক্যাগ অফ ইন্ডিয়া। ফার্স্ট ক্যাগ অফ ইন্ডিয়া কে ছিলেন একটু আগেই বললাম, ভি নরহরি রাও, বাসুদেব নরহরি রাও, ফার্স্ট ক্যাগ অফ ইন্ডিয়া। এবারে কিছু ইম্পর্টেন্ট ক্যাগ, ভারতবর্ষের কিছু ইম্পর্টেন্ট ক্যাগ, তাদের মধ্যে তোমরা এই বিনোদ রায় এই নামটা আগে শুনেছ? রোহিত, বিনোদ রায় নামটা কোথায় শুনেছ? রোহিত, হ্যাঁ স্যার। কোথায় শুনেছ বিনোদ রায় নামটা? শুনিনি তো সেরকম কোথাও। শুনেছ? কোথায় শুনেছ? বর্তমান ইন্ডিয়ান ক্রিকেটের প্রেসিডেন্ট কে? ও বর্তমান, আমি স্যার জানি না স্যার, আমি ক্রিকেট অত ফলো করি না। ফলো করো না? আচ্ছা, রজার বিনি, তাই তো? রজার বিনির আগে কে ছিল? সৌরভ গাঙ্গুলি। আর সৌরভ গাঙ্গুলির আগে কে ছিল? বিনোদ রায়। ঠিক আছে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা বিসিসিআই যখন আর্থিক কেলেঙ্কারিতে ছাড়খার, যখন আর্থিক কেলেঙ্কারির জন্য বিসিসিআই কে সবাই দুষছে, বলছে টাকা পয়সা নয় বয় ছয় করা হয়েছে, সেই সময় সুপ্রিম কোর্টে থেকে বিনোদ রায়, এক্স ক্যাগ, ঠিক আছে, এনাকে ইন্টারিম প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়, এবং বিনোদ রায়ের আমলেই কুম্বলে, অনিল কুম্বলে প্রথম ভারতবর্ষের কোচ হয়েছিল। যাই হোক, কি বলা হচ্ছে, হি ওয়াজ দ্য 11th ক্যাগ অফ ইন্ডিয়া, তিনি ছিলেন ভারতবর্ষের 11তম ক্যাগ। এবং বিনোদ রায়, এনার একটা রেকর্ড আছে, মানে ইনি অডিট করেছিল 2G স্পেকট্রাম অ্যান্ড কোল অ্যালোকেশন। কংগ্রেস সরকার ইউপিএ 2 2009 থেকে 2014, প্রচুর স্ক্যাম, তার মধ্যে 2G স্পেকট্রাম একটা স্ক্যাম। 2G স্পেকট্রাম মানে মোবাইলে কথাবার্তা, মোবাইল ফোন। এই 2G স্পেকট্রাম তখন মিনিস্টার ছিলেন এ রাজার জেলও হয়েছিল এই ক্যাগের রিপোর্টের ভিত্তিতে। বুঝতে পারছো ক্যাগ কতটা ইম্পর্টেন্ট? কোল অ্যালোকেশন অর্থাৎ কয়লা কেলেঙ্কারি, এই কয়লা কেলেঙ্কারি কোল অ্যালোকেশনেও কিন্তু এই বিনোদ রায়ের যে রিপোর্ট, সেই রিপোর্ট থেকে ধরা পড়েছিল যে কয়লায় প্রচুর কেলেঙ্কারি করেছে কেন্দ্র সরকার। এবং এই কোল অ্যালোকেশনের একটা মামলাতে 2009-10 সালে সুপ্রিম কোর্ট সিবিআই কে পাপেট বলেছিল, যে আপনারা কেন্দ্র সরকারের পাপেট, কেন্দ্র সরকার যা বলছে আপনারা সেই রকম কাজ করছেন, রিপোর্ট ঠিকঠাক পেশ করছেন না। বোঝা গেল? আচ্ছা, পরবর্তী একটা ইম্পর্টেন্ট ক্যাগ একটু দেখে রাখবো, এগুলো পরীক্ষাতে আসে বিভিন্ন জায়গায়। তো তিলকীনাথ চতুর্বেদী, তিলকীনাথ চতুর্বেদী ইনি হচ্ছেন আওয়ার 7th ক্যাগ, 7ম ক্যাগ, ঠিক আছে, হু অডিটস বোফোর্স স্ক্যান্ডেল ডিউরিং রাজীব গান্ধী এরা। রাজীব গান্ধীর সময় বোফোর্স যে কামান, ঠিক আছে, সেই বোফোর্স কামান নিয়ে কিছু স্ক্যান্ডেল হয়েছিল, যেমন বর্তমানে ওই স্ক্যান্ডেল বলা হয় রাফালে। রাফালে স্ক্যান্ডেল যদিও প্রুভ হয়নি, তবুও সেটা অন্য টাইপের স্ক্যান্ডেল। কিন্তু বোফোর্স কামানের এই ব্যাপারটা কিন্তু তখন ধরা পড়েছিল। দেখা গেল একটা বোফোর্স কামানের দাম 10 টাকা, নিয়েছে 500 টাকা, কিনেছে 10টা বোফোর্স কামান, তার মানে 100 টাকার বোফোর্স কামান কিনেছে, এটা ধরা পড়েছিল। এই তিলকীনাথ চতুর্বেদী তখন ক্যাগ ছিল তার রিপোর্টে। এবং এই তিলকীনাথ চতুর্বেদী ইজ দ্য অনলি সিএজি ক্যাগ টু বিকাম গভর্নর অফ এ স্টেট। ঠিক আছে, কর্ণাটকের তিনি গভর্নর হয়েছিলেন একটা সময়, আমার টাইমটা ঠিক মনে নেই, যাই হোক। আচ্ছা, এছাড়াও ইম্পর্টেন্ট একটা জিনিস দেখবে, রোল অফ ক্যাগ ইন অডিটিং অফ পাবলিক কর্পোরেশন ইজ ক্লাসিফাইড ইন 3 ক্যাটাগরিজ। ক্যাগের যে রোল, সেটা পাবলিক কর্পোরেশনগুলোর ক্ষেত্রে 3টে ক্যাটাগরিতে রোলটাকে ভাগ করা যেতে পারে। পাবলিক কর্পোরেশন মানে যেমন দামোদর ভ্যালি কর্পোরেশন একটা পাবলিক কর্পোরেশন, তাই তো? এলআইসি একটা পাবলিক কর্পোরেশন, যদিও এখন ফুললি পাবলিক নেই, মানে সরকারি কর্পোরেশন। বোঝা গেল? এই সরকারি কর্পোরেশনগুলোর যে অডিট, কিভাবে অডিট হবে, সেক্ষেত্রে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ক্যাগের রোলটাকে। কর্পোরেশনগুলোর কথা বলা হচ্ছে, ফান্ডগুলোর কথা নয়, সরকারি ফান্ড না। ক্যাটাগরি নাম্বার 1, সাম কর্পোরেশনস আর অডিটেড টোটালি অ্যান্ড ডাইরেক্টলি বাই দ্য ক্যাগ। কিছু কিছু কর্পোরেশন আছে যেটা পুরোপুরি রকম ভাবে ক্যাগ দ্বারা অডিট করা হয়, ক্যাগ নিজে সরাসরি সেখানে অডিট করে দেখবে যে সব ঠিকঠাক মিলছে কিনা। তার মধ্যে বর্তমান সময়ের যে কন্ট্রোভার্সিয়াল লোকটা রয়েছে, ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, ঠিক আছে,
অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন, ওএনজিসি নাম শুনেছো তো? ওএনজিসির নাম শুনেছো তো জিওগ্রাফিতে বা অন্যান্য জায়গায়? হ্যাঁ, ঠিক আছে। এখানে বা এয়ার ইন্ডিয়া এই হ্যাঁ, মুহূর্তে স্যার। আর নেই। এয়ার ইন্ডিয়া প্রাইভেট হয়ে গেছে, এয়ার ইন্ডিয়ার অডিট আর ক্যাক করে না, এয়ার ইন্ডিয়া এখন টাটাদের হাতে। তাহলে যেমন ওএনজিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, এদের অডিট, এদের অ্যাকাউন্টস এর অডিট, এদের অফিসের যে অডিট পুরোপুরি রকম ভাবে কিন্তু ক্যাগ করে থাকে। যেমন রিসেন্ট একটা কথা বলি, ডিভিসির যারা কর্মচারী তারা সকলে একদিনের মাইনে ওই বন্যা কবলিত অঞ্চলকে দান করছে। ঠিক আছে, বোঝা গেল? যাই হোক, এটাও কিন্তু ক্যাগের অডিটে থাকবে। আচ্ছা, তাহলে ক্যাটাগরি নাম্বার 1-এ কি দেখলাম? যেখানে ক্যাগ নিজে সরাসরি ডাইরেক্টলি অডিট করে। ক্যাটাগরি নাম্বার 2, সাম আদার কর্পোরেশনস আর অডিটেড বাই প্রাইভেট প্রফেশনাল অডিটরস। কিছু কিছু কর্পোরেশন প্রাইভেট প্রফেশনাল অডিটর দিয়ে অডিট করায়, মানে ক্যাগকে দিয়ে অডিট করায় না, প্রাইভেট অডিটর তাদেরকে দিয়ে অডিট করায়। হু আর অ্যাপয়েন্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইন কনসালটেশন উইথ ক্যাগ। সেই যে প্রাইভেট অডিটর যারা আছে, যারা বেসরকারি অডিটর আছে, তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্টই অ্যাপয়েন্ট করে দেয় যে তুমি এসো আমার এগুলো অডিট করে দাও। কিন্তু কাদের সাথে, কার সাথে আলোচনা করে? ক্যাগের সাথে কনসাল্ট করে তবেই সেই অডিটর তারা সেন্ট্রাল গভর্নমেন্ট রিক্রুট করে। আবার স্টার দিয়ে বলা হচ্ছে ইন দিস কেস, এই 2 নম্বর কেসের ক্ষেত্রে ক্যাগ ক্যান কন্ডাক্ট সাপ্লিমেন্টারি অডিট। ক্যাগ কিন্তু চাইলে ওই প্রাইভেট অডিটর অডিট করছে, আবার তিনি যদি নিজে মনে করেন নিজেও আর একটা অডিট নিজে থেকে আলাদা করে করতে পারেন। বোঝা গেল? যেমন এই ধরনের কোন কোন কর্পোরেশন? সেন্ট্রাল ওয়ার হাউজিং কর্পোরেশন, ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, এই ধরনের কর্পোরেশন গুলোতে ক্যাগ কি করে? কিছু কিছু ক্ষেত্রে ক্যাগ নিজে অডিট করে না, প্রাইভেট প্রফেশনাল অডিটর, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রাইভেট প্রফেশনাল অডিটরকে দিয়ে অডিট করায়, এবং কোন প্রাইভেট প্রফেশনাল অডিটরকে দিয়ে অডিট করাবো, সে কিভাবে অডিট করবে, সেটা ক্যাগের সাথে কনসাল্ট করা হয়। এবং এই সমস্ত ক্ষেত্রে 2 নম্বর ক্ষেত্রে ক্যাগ যদি মনে করে নিজেও আলাদা করে একটা অডিট রিপোর্ট করতে পারে। এবার আসছে নাম্বার 3। নাম্বার 3-তে বলছে সাম আদার কর্পোরেশনস আর টোটালি সাবজেক্টেড টু প্রাইভেট অডিট। কিছু কিছু কর্পোরেশন যেটা টোটালি প্রাইভেট অডিটের আন্ডারে পড়ে, সেখানে ক্যাগ কোনো রকম ভাবে অংশগ্রহণ করে না। অডিট ইজ ডান এক্সক্লুসিভলি বাই প্রাইভেট প্রফেশনাল অডিটর অ্যান্ড ক্যাগ ডাজ নট কেম ইন টু দ্য পিকচার অ্যাট অল। এবং সেখানে ক্যাগ কোনো রকম ভাবে কোনো কিছু করে না, সেখানে ক্যাগের কোনো দায়িত্বই নেই। সমস্ত রকম ভাবে তারা কি করে? তারা প্রাইভেট অডিটর দিয়ে অডিট করায়। যদিও তারা প্রাইভেট অডিটর দিয়ে অডিট করালেও তারা অবশ্যই অডিট রিপোর্ট সরাসরি পার্লামেন্টে পেশ করে দেয়। অডিট রিপোর্ট তারা সরকারকে দেবে বা নিজের কাছে চুপি করে রাখবে এমনটা নয়। এক্সাম্পল, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, এলআইসির যে অডিট হয় সেটা সম্পূর্ণ প্রাইভেট, তাদের নিজস্ব অডিটর দিয়ে অডিট করায়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংকের অডিট কিন্তু ক্যাগ করে না, রিজার্ভ ব্যাংকের অডিট নিজস্ব অডিটর দিয়ে অডিট করায়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক সরকারি একটা প্রতিষ্ঠান, তারও অডিট কিন্তু ক্যাগ করে না, বা ক্যাগ কোনো রকম ভাবে এখানে নাক গলায় না, নিজেরাই করে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এফসিআই, এখানেও কিন্তু ক্যাগ কোনো রকম ভাবে নাক গলায় না, সম্পূর্ণ নিজেরাই আলাদা অডিটর দিয়ে অডিট করায়। বাট মনে রাখবে, দে সাবমিটেড দেয়ার অ্যানুয়াল রিপোর্ট ডাইরেক্টলি টু দ্য পার্লামেন্ট। তারা ডাইরেক্টলি পার্লামেন্টে প্রত্যেক বছর তাদের রিপোর্ট সাবমিট করে, যেই হচ্ছে আমাদের অডিট রিপোর্ট। তারা করতে বাধ্য পার্লামেন্টে সাবমিট, কারণ এটা প্রত্যেকেই কিন্তু সরকারি, ঠিক আছে, সরকারি কর্পোরেশন। বোঝা গেল? তাহলে এই ছিল অল অ্যাবাউট দ্য ক্যাগস। ঠিক আছে, ক্যাগ সম্পর্কে যা যা জানার, এর বেশি বাইরে তুমি কোনো বইতে বা কোথাও পাবে না। ক্যাগ সম্পর্কে যা যা জানার, ক্যাগের সমস্ত কিছু একেবারে কুষ্টি ঠিকুজি সবকিছু এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার তোমাদের কাজ এটা ভালো করে বাড়িতে পড়বে। যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। এই নোটটা 2 রকম ভাবে দেবো, এটাও দেবো, এই যে এডিট করে করে দিলাম, আন্ডারলাইন করা যেটা পড়েছি সেটাও দেবো, ফ্রেশ নোটও দেবো, যেটা সুবিধা হবে সেটা থেকে বাড়িতে ঠিকঠাক ভাবে লিখে নেবে। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। আচ্ছা, আগামী শুক্রবার রাত 8:30 অথবা 9টা থেকে আরো অনেক স্টুডেন্ট তোমাদের সাথে জয়েন করবে। রবিবার দিন যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের এলডিসির পরীক্ষা আছে, সেই পরীক্ষা রিলেটেড বেশ কিছু পলিটির কোশ্চেন অ্যান্সার সলভ করা হবে। বোঝা গেল? অবশ্যই ওটা তোমাদের টাইম স্লট, তোমরা অবশ্যই থাকবে, তোমাদের জন্যই হবে, এবং তার সাথে অন্যান্য স্টুডেন্টদেরকে বলে রেখেছি, তারাও চাইলে জয়েন করবে। ক্লিয়ার তো? হ্যাঁ, স্যার। ওকে, চলো আজকে এই পর্যন্তই। গুড নাইট, ভালো করে লেখাপড়া করো প্রত্যেকে। টাটা।